ভাবুন তো, যদি কোনো ভূত আপনার কাছে এসে বলে যে আমার হয়ে কোর্টে কেস লড়তে হবে, তখন কি করবেন আপনি? শুনতে অবাক লাগলেও আজকের গল্পটা ঠিক এমনই। নয়ন নামের এক উকিলের কাছে এসে হাজির হয় এক ঝাঁক ভূতের দল। তাদের কবরস্থানের উপর নাকি অবৈধভাবে একটা হোটেল বানানো হয়েছে, তাই এবার তারা নিজেদের কবরস্থান ফিরে পেতেই নয়নের শরণাপন্ন হয়। তবে এই কেস নিয়ে তো নয়ন পড়ে চরম মুসিবতে, কারণ একেই তো তার এই ভূতেদের গল্প কেউ বিশ্বাস করে না, তার উপর এই ভূতেদের নিয়েই তার গার্লফ্রেন্ডের সাথে বাঁধে তার চরম গন্ডগোল, যে ছিল তারই প্রতিপক্ষ উকিল। এবার সে কি করবে? কি করে তার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা মিটাবে, আর কিভাবেই বা এই ভূতেদের কবরস্থান তাদের ফিরিয়ে দিবে, সেটাই দেখবো আজকের গল্প ভানুপ্রিয়া ভূতের হোটেলে। গল্পের শুরুটা হয় কলকাতায়। আমাদেরকে শহরের জনপ্রিয় একটা হোটেল দেখানো হয়। সেই হোটেলেরই নাম ছিল ভানুপ্রিয়ার হোটেল। দেখা যায় এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে ওই হোটেলে ডিনার করতে এসেছে। তারা সবাই মিলে বেশ এনজয় করছিল আর একসাথে মজা করে খাবার খাচ্ছিল। তখনই ওই ব্যক্তির ফোনে তার অফিস থেকে একটা কল আসে। এটা দেখে তো সে প্রচন্ড বিরক্ত হয়। তার ওয়াইফও তাকে বলতে থাকে যে তাদের ফ্যামিলি টাইমের মধ্যে এখন আবার তার অফিস থেকে কেন কল আসছে, এসব কিন্তু মোটেও ভালো লাগে না। লোকটা তাকে বলে তার এখানে খাওয়া দাওয়া করুক, সে বাইরে গিয়ে কথা বলে আসছে, আর আজকে তো সে চাকরি ছেড়েই দিবে। এভাবে হয় নাকি? কোনো একটা জায়গায় গিয়ে শান্তি নেই, সারাক্ষণ অফিস থেকে বিভিন্ন কাজের জন্য তার কাছে ফোন আসে, এসব তার আর ভালোই লাগছে না। এমনটা বলে লোকটা হোটেলের বাইরে চলে আসে আর ফোনে কথা বলতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই আসলে অফিস লিখে সে মূলত তার পরকীয়ার গার্লফ্রেন্ডের নাম্বার সেভ করে রেখেছিল, যাতে কেউ বুঝতে না পারে। তো তার গার্লফ্রেন্ড তাকে সন্দেহ করে আর বলতে থাকে যে সে নিশ্চয়ই তার পরিবারের সাথে আছে, এর জন্যই তার সাথে কথা বলছে না। সে ঠিক বুঝতে পারছে, কিন্তু লোকটা বলে না, সে ভুল বুঝছে। কিন্তু তখন মেয়েটা বলতে থাকে তাকে এক্ষুনি ভিডিও কল করতে, সে কোথায় আছে সে দেখতে চায়। তাই লোকটা তখন আর কি করবে, বাধ্য হয়ে সে তাকে ভিডিও কল করার চেষ্টা করে। কিন্তু তখনই ঘটে একটা হাড় হিম করা ঘটনা। লোকটার চোখের সামনে তখন একদল ভূত এসে হাজির হয় আর তাকে শাসিয়ে বলতে থাকে যে সে যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। এমন দৃশ্য দেখে তো লোকটার গলার পানি শুকিয়ে আসে। সে এতই বেশি ভয় পেয়ে যায় যে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি এই গল্পের নায়ককে। তার নাম নয়ন। নয়ন পেশাগতভাবে একজন জনপ্রিয় উকিল, তবে আজ সে ভীষণ চিন্তিত, কারণ তার দাদি নেপাল ট্রিপে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে গেছে। সে তাকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। তার দাদির হদিস কোথাও পাওয়া যাচ্ছে না, তাই সে আজ না পেরে ইন্টারনেটের সাহায্য নেয়। যদি এভাবে তার দাদির খোঁজ পাওয়া যায়। সে ইউটিউবের একটা ভিডিও দেখে যেখানে মানুষকে খুঁজে বের করার জন্য কিছু তন্ত্রমন্ত্র বলা হচ্ছিল। সেও তখন একা একাই অদ্ভুত সব তন্ত্রমন্ত্র করে রিচুয়াল করতে শুরু করে। আর এমন অদ্ভুত কাজ করতে গিয়ে সে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হয়। হঠাৎ করেই দেখা যায় পুরো বাড়ির আলো নিভে যায় আর তার সামনে এসে হাজির হয় একদল ভূত। নয়ন তো এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে একভাবে কাঁপতে শুরু করে। আর এই কাঁপতে কাঁপতেই তাদের কাছে জিজ্ঞেস করে তারা তার কাছে কি চায়, তারা এখানে কেন এসেছে। ভূতগুলো তখন তাকে বলতে থাকে যে তারা সবাই হলো ওই ভানুপ্রিয়া হোটেলের বাসিন্দা। এ কথা বলেই তারা নয়নকে একটা চমকপ্রদ প্রস্তাব দেয়। তারা বলতে থাকে যে এইভাবে ভিডিও দেখে সে কখনোই তার দাদিকে খুঁজে পাবে না, এটা অসম্ভব। কিন্তু হ্যাঁ, সে যদি তাদের একটা বিশেষ কাজে তাদেরকে সাহায্য করে, তাহলে তারাই তার দাদিকে খুঁজে দিতে সাহায্য করবে, তাকে তখন আর কষ্ট করতে হবে না। নয়ন তখন এসব শুনে তাদের কাছে জিজ্ঞেস করে যে তাদের কি কাজ করে দিতে হবে। ভূতেরা জানায় যেখানে ওই আলিশান ভানুপ্রিয়ার হোটেলটা দাঁড়িয়ে রয়েছে সেখানে একসময় একটা পুরাতন কবরস্থান ছিল। হোটেলের মালিক বিক্রম সিনহা সেই কবরস্থান দখল করে সেখানে এই হোটেলটা বানিয়েছে। এটা সে মোটেও ঠিক করেনি, তাই এখন ভূতগুলোর দাবি হলো এই বিক্রমের উপর মামলা করে তাদের ভিটে মাটি অর্থাৎ সেই কবরস্থান ফিরিয়ে দিতে হবে। কিন্তু ভূতেদের কেসকে এভাবে লড়া সম্ভব, তবে তারপরেও নয়ন তার দাদিকে ফেরত পাওয়ার আশায় তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপর একে একে সেই ভূতগুলো তাদের পরিচয় দিতে থাকে। প্রথমে নয়নের সামনে মালিনী নামের একটা ভূত আসে আর বলতে থাকে যে সে একসময় অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী ছিল, চারিদিকে তার অনেক নাম ডাক ছিল, সবাই তাকে এক ঝলক দেখার জন্য
উদগ্রীব হয়ে থাকত। এরপরই কামাল নামের এক ভূত জানায় সে পড়াশোনায় অনেকটা কাঁচা ছিল, তাই সেরকম কিছুই করতে পারেনি। এরপরে আমরা স্মৃতিকণা নামের আরেকজন ভূতকে দেখি, যার সবকিছু ভুলে যাওয়ার রোগ রয়েছে, তাই সে তো নয়নের কাছে তার পরিচয়টুকুও ঠিকমতো দিতে পারছিল না। তাছাড়া তাদের সাথে আছে বিদেশ থেকে আসা একটা বাচ্চা ভূত, তার সাথে আরো আছে লাভ রঞ্জন নামের এক চরম টাউট প্রকৃতির ভূত। সব শেষে আসে এক ভূত ঠাকুমা, যে নিজের স্বামীর স্মৃতিচারণ করে নিজের পরিচয় দিতে থাকে। সে বলতে থাকে যে তার স্বামীকে ছেড়ে তার এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। তো এভাবেই একে একে নয়ন এই সকল ভূতের সাথে পরিচিত হয় আর তাদেরকে প্রতিশ্রুতি দেয় যে সে তাদের কাজটা করে দিবে। ভূতেরাও তো তখন ভীষণ খুশি হয়ে যায়। এরপর ভূতেদের কথা মতো নয়ন সোজা আদালতে একটা কেস প্রস্তাব করে, আর এর পরদিন থেকেই সেই কেসের হিয়ারিং শুরু হয়ে যায় ভানুপ্রিয়া হোটেল বনাম স্টেট অফ কলকাতা। নয়ন এই কেসে একা হলেও তার সাথে অদৃশ্যভাবে সেই পুরো ভূতের দল আদালতে উপস্থিত ছিল। নয়ন তখন বিচারক সেখানে আসলে তার সামনে যুক্তি দেয় যে কবরস্থানের উপর হোটেল নির্মাণ করা আইনত অপরাধ, আর তাছাড়া হোটেলে আসা কাস্টমাররাও বিভিন্ন সময় ভূতের ঘটনার সম্মুখীন হয়, তাই সেই হোটেলটা বন্ধ করে দেওয়ার দাবি জানায়। এতেই সবার মঙ্গল। আমরা তখন দেখতে পাই নয়নের বিপক্ষে ছিল নন্দিনী বসু নামের একজন চরম চতুর উকিল। নয়নের কথা বলা শেষ হলেই নন্দী বিচারকের সামনে নিজের যুক্তি প্রস্তাব করতে শুরু করে। সে প্রথমে একটা কাল্পনিক গল্প দিয়ে শুরু করে। সে বলতে থাকে যে বিজ্ঞানীরা বেগুনি নামের একটা নতুন গ্রহ খুঁজে পেয়েছে, আর একদল হায়নারা নাকি সেই গ্রহটা খেয়ে ফেলেছে। এ কথা শুনে বিচারক সহ সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় যে সে সব বলছে কি। বিচারক তখন নন্দিনীর কাছে জিজ্ঞাসা করে যে এই খবর সে কোথা থেকে পেয়েছে। নন্দিনী তখন হেসে দিয়ে বলতে থাকে যে তার এই খবরটা যেমন সাজানো, নয়নের ভূতের গল্পটিও ঠিক তেমন ভাবেই সাজানো। নন্দিনী তখন তথ্য প্রমাণ দিয়ে দেখায় যে 2020 সালে বিক্রম বর্ণালী সাহা নামের একজনের কাছ থেকে আইন মেনে জায়গাটা কিনেছে। বর্ণালী সাহা মারা যাওয়ার আগেই বিক্রমের সকল জমির দলিলের কাগজপত্র ঠিক করে দিয়ে গেছেন, তাই সেখানে কবরস্থান বা ভূতের কোনো অস্তিত্বই নেই। খামোখা এসব বললে তো হবে না। বিচারক তখন নয়নকে বলতে থাকে যে তার কাছে কি কোনো প্রমাণ আছে যে ভানুপ্রিয়া হোটেলের জায়গায় আগে একটা কবরস্থান ছিল। নয়ন তো তখন প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু সে তো কিছুই খুঁজে পাচ্ছিল না। তখন সেই মুহূর্তেই লাভরঞ্জন নামের সেই ভূত নয়নের কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে যেন পুরনো খবরের কাগজের কিছু খবর বিচারককে দেখায়। তো এই বিষয় নিয়ে যখন নয়ন ভূতের সাথে কথা বলছিল, তখন তো বাকি সবাই নয়নের পাশে কাউকে দেখতেই পারছিল না, তাই তারা মনে করতে থাকে যে উকিল নয়ন হয়তো পাগল হয়ে গেছে আর এর জন্যই সে হাওয়ার সাথে কথা বলছে। কিন্তু নয়ন এতে পাত্তা দেয় না। সে তো রঞ্জনের কাছ থেকে বুদ্ধি পেয়ে বিচারককে খবরের কাগজের কিছু আর্টিকেল দেখাতে থাকে, যেখানে কিনা ওই জায়গায় কবরস্থান থাকা নিয়ে একটা কবিতা রচনা করা ছিল। আর তাছাড়া নয়নের কাছে একজন সাক্ষীও রয়েছে। নয়ন বলতে থাকে যে তার সাক্ষী এখনো পর্যন্ত এখানে আসেনি, কিন্তু তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হোক, তার সাক্ষী কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। তাই বিচারকও তার কথা মেনে নেয় আর অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও নয়নের সাক্ষী সেখানে আদালতে না আসায় নন্দিনী বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে যে নয়নের ক্লায়েন্ট যেমন অদৃশ্য, তেমন তার সাক্ষীও হয়তো অদৃশ্য, এর জন্যই তো তাকে এখনো দেখা যাচ্ছে না। বিচারকও তখন পর্যন্ত বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে নয়নকে 3 দিনের আলটিমেটাম দেয়। এর মধ্যে সে যদি কোনো সাক্ষী আনতে না পারে, তাহলে কেসটাকে এখানেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বিচারক এমন সিদ্ধান্ত নিলে ভূত ঠাকুমা অনেক বেশি রেগে যায় আর তিনি অদৃশ্য হয়েই বিচারকের কাছে গিয়ে তার কলম কেড়ে নিয়ে টানাটানি করতে থাকে। এটা দেখে তো পুরো আদালতের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা তো বুঝতেই পারে না যে বিচারক লিখতে কেন পারছে না। এরপরই দেখানো হয় ঠাকুমা এক পর্যায়ে তার হাত থেকে কলমটাই নিয়ে নেয় আর সেটা পাশে থাকা একটা লোকের পেছনে ঢুকিয়ে দেয়। এটা দেখে তো বাকি ভূতগুলো অনেক হাসাহাসি করতে থাকে। বুঝুন কি বিতলা ভূত এগুলো। যাক, আদালতের রুম থেকে বের হওয়ার পরেই নন্দিনী বিক্রম সিনহার সাথে দেখা করে আর তার কাছে আলাদাভাবে জিজ্ঞাসা করে যে সে কি নন্দিনীর কাছ থেকে হোটেল সম্পর্কে কোনো কিছু লুকাচ্ছে। তবে বিক্রম সিনহা উত্তরে বেশ রসিকতা করে তাকে বলতে থাকে যে সে কোনোভাবেই তার সুন্দরী উকিল থেকে কোনো কথা লুকাতে পারে না। যাক, এরপরই নয়ন তার ভূত ক্লায়েন্টের সাথে দেখা করে আর তাদেরকে অনেক বকাঝকা দিতে থাকে। সে বলতে থাকে যে তারা যদি এমন আদালতের মধ্যে সিন ক্রিয়েট করে, তাহলে তার জন্য তো এই কেস লড়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। তারা কি একটু শান্ত হয়ে থাকতে পারে না নাকি? তখন ভূত ঠাকুমা বলতে থাকে যে মানুষের ভদ্রতা যেখানে শেষ, ভূতেদের অভদ্রতা সেখানেই শুরু। এই বলে তারা সবাই তখন সেখান থেকে চলে যায়। কিন্তু এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে
নয়ন একা একা হাত নাড়িয়ে কথা বলছে। এসব দেখে তো নন্দিনী আর বিক্রম মনে করতে থাকে যে নয়ন হয়তো সত্যি সত্যিই পাগল হয়ে গেছে, নাহলে কেউ আবার এমন করে নাকি। এরপরই আমাদেরকে দেখানো হয় নন্দিনী বিক্রমের সাথে কথা বলা শেষ করে নয়নের কাছে আসে, আর আমরা বুঝতে পারি যে তারা আগে থেকেই পার্সোনালি কানেক্টেড ছিল। তাদের মধ্যে হয়তো কোনো প্রেমের সম্পর্ক ছিল বা আছে, আর তাদের মধ্যে প্রেমের খুনসুটিও চলতে থাকে। নন্দিনী বিক্রমকে বলতে থাকে যে এই কেস বাদ দিয়ে তাদের উচিত পালিয়ে যাওয়া, কিন্তু তখন নয়নকে দেখানো হয় সেই কেস নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, আর তাছাড়া সে নন্দিনীর সাথে খুব একটা ভালোভাবে কথাও বলছিল না। হয়তো তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা খুবই পরিষ্কার। তারা একে অপরকে অনেক ভালোবাসে। আদালতে তারা বিরোধী দলের হলেও মনের দিক থেকে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসায় কোনো কমতি নেই। অন্যদিকে আমরা দেখতে পাই ভানুপ্রিয়া হোটেলে ভৌতিক কাণ্ড কারখানার জন্য হোটেলের কাস্টমার সংখ্যা ধীরে ধীরে অনেক কমে যাচ্ছিল, যার জন্য এই হোটেলের মালিক বিক্রম হোটেলকে ভূতেদের হাত থেকে বাঁচানোর জন্য একজন ক্ষমতাধর তান্ত্রিককে হোটেলের ভেতর নিয়ে আসে। তান্ত্রিকও তখন হোটেলের মূল গেটে তন্ত্রমন্ত্র পড়ে ত্রিশূল বিছিয়ে পুরো হোটেলটাকে বন্ধক দিয়ে দেয়, ফলে ভেতরের ভূতগুলো আর বাইরে বের হতে পারবে না, আর সেগুলো হোটেলের চার দেয়ালের মাঝেই বন্দী হয়ে থাকবে। এর মাঝেই আমরা আবারও বিক্রমকে দেখতে পাই। সে তার অ্যাসিস্ট্যান্ট সৌরভের সাথে মিলে এই হোটেলের ম্যাপ নিয়ে আলোচনা করতে থাকে। তারা লুকিয়ে লুকিয়ে বিষয়টা নিয়ে কথা বলছিল, আর তখনই ভূত কামাল একজন ওয়েটার সেজে তাদের এই কথা আড়াল থেকে শুনে ফেলে। সে সব শুনে বুঝতে পারে যে এই ম্যাপেই তারা কবরস্থানের প্রমাণ পেতে পারে, তাই এই ম্যাপ তারা হাতে পেলেই তারা তাদের কেস জেতার জন্য প্রমাণ পেয়ে যাবে। তাই এবার তারা একসাথে মিলেই মানচিত্র কিভাবে খোঁজা যায় তারই চেষ্টা শুরু করে। এইদিকে তো নয়নের দুশ্চিন্তা কিছুতেই কমছে না। দুর্গম পাহাড়ি এলাকায় তার দাদিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সে সেখানকার পুলিশকে প্রতিনিয়ত কল করে আর প্রতিনিয়ত তার দাদিকে খুঁজে বের করার জন্য বলে, কিন্তু তারা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাচ্ছিল না। আজকেও সেখানকার পুলিশের সাথে কথা হলে নয়ন মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে। নন্দিনী তখন তার কাছেই ছিল। সে তখন নন্দিনীর উপর রাগ দেখিয়ে সোজা বাড়িতে চলে আসে, কারণ তার কোনো কিছুই ভালো লাগছিল না। ঘরে এসে সে তার ঠাকুমার রুমে গিয়ে বসে থাকে, আর সেখানে গিয়ে তার দাদির স্মৃতিচারণ করতে থাকে। এমন করতে গিয়ে সে যখন ঘুমিয়ে যায়, তখনই ঘুম থেকে উঠে সে তার পাশে তার দাদিকে দেখতে পায়। আসলে এসব তো তার কল্পনা ছিল, কিন্তু নয়ন মনে করতে থাকে যে সে আসলেই তার কাছে এসেছে। এই জন্য সে তার সাথে অভিমান করে আর বলতে থাকে যে সে কেন তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল, সে তার সাথে আর কোনো কথা বলবে না। এভাবে কথা বলতে বলতে সে দেখে তার দাদি তো সেখানে নেই। এসব দেখেই সে বুঝতে পারে যে সে এতক্ষণ যা দেখেছে তা নিতান্তই তার কল্পনা ছিল, আর কিছু না। তো এভাবেই দাদির চিন্তা করতে করতে নয়নের মানসিক অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হয়ে যায়। এই দুনিয়াতে তার দাদি ছাড়া পরিবার বলতে আর কেউ যে নেই, আর এখন এই একমাত্র মানুষটাকেই সে খুঁজে পাচ্ছে না, তাই তার অনেক কষ্ট হতে থাকে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ভানুপ্রিয়া হোটেলে একের পর এক নতুন অতিথির আগমন ঘটে। আমরা দেখতে পাই কুমার নামের একজন ব্যক্তি চম্পা নামের তার একজন আত্মীয়কে নিয়ে হোটেলে একটা রুম বুক করে। এর কিছুক্ষণ পরেই সেই হোটেলে এন্ট্রি নেয় জনপ্রিয় নায়ক অরণ্যদেব। সে এখানে আসলে হোটেলের কিছু কাস্টমাররা তাকে দেখে ঘিরে ধরে আর তার সাথে সেলফি তুলতে থাকে। এরপর সে কোনোভাবে একটা রুম বুক করে সেই রুমে চলে যায়, আর যাওয়ার আগে হোটেলের স্টাফদেরকে বলতে থাকে যে সে কিছু একা সময় পার করতে চায়, তাই কেউ যেন তার রুমের কাছে না আসে। ঠিক সেই সময় আমরা তার বুক করা রুমের মধ্যে মালিনীকে দেখতে পাই। সেই রুমের মধ্যে ঢুকে মানচিত্র আছে কিনা সেটা খুঁজে খুঁজে দেখছিল। তো কেউ এই রুমের মধ্যে প্রবেশ করবে এই কথা শুনতে পেয়েই মালিনী তাড়াতাড়ি করে চোখের পলকে সবকিছু ঠিক করে রাখে। অরণ্য তখন রুমের মধ্যে প্রবেশ করে আর দরজায় লক দেয়। এরপর টিভি অন করলে সেখানে দেখে তাকে নিয়ে নিউজ চ্যানেলে কথা বলা হচ্ছে। আমরা জানতে পারি অরণ্য একসময় অনেক ভালো একজন নায়ক ছিল, কিন্তু এখন সে পরপর 4টা মুভিতে কাজ করেছে, আর 4টা মুভি ফ্লপ হয়ে গেছে, যার জন্য তার অ্যাক্টিং নিয়ে এখন অনেক ধরনের প্রশ্ন করা হচ্ছে। কেউ আর তার অ্যাক্টিং পছন্দ করছে না, তাকে নিয়ে অনেক সমালোচনা চলছে। এসব তার একেবারে ভালো লাগে না, তাই এই সবকিছু নিয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়েছিল। সব ধরনের সমালোচনা থেকে বাঁচার জন্য সে এক প্রকার পালিয়েই এই হোটেলে চলে এসেছিল। তাই কেউ জানে না যে সে কোথায় আছে। সে যে এই হোটেলে এসে থাকছে তার তো কোনো ধারণাই নেই কারো। যাক, এরপর দেখানো হয় সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে, আর তারপরে সে তার ব্যাগের মধ্যে থেকে দড়ি বের করে, আর এরপরই তার রুমে থাকা ফ্যানের দিকে এগিয়ে যেতে থাকে। ভূত মালিনী সেখানেই উপস্থিত ছিল।
সে তো চুপচাপ এই সব কিছু করতে দেখে। এরপর সে দেখতে পায় অরণ্য একটা চেয়ারের উপরে উঠে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই মালিনী চোখ থেকে ইশারা করে তার চেয়ারটা ফেলে দেয়, যাতে করে অরণ্য গলায় দড়ি দিতে না পারে। অরণ্যও সাথে সাথে পড়ে যায়। মালিনীও তখন সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর দেখা যায় কেউ একজন অরণ্য রুমের দরজায় বারবার নক করছে। সে তখন ভেতর থেকে জিজ্ঞেস করে, কে বাইরে? তখনই একটা মেয়ে বলতে থাকে যে কিছু খারাপ লোকেরা তাকে ফলো করছে। অরণ্য যেন তাড়াতাড়ি দরজা খোলে, তাকে যেন সে একটু বাঁচায়। অরণ্য এই কথা শুনে সাথে সাথে দরজা খুললে ভেতরে মালিনী প্রবেশ করে। সে তার সামনে একজন সাধারণ মানুষ হিসেবে চলে এসেছিল, যাতে অরণ্য ভয় না পায়। আর অরণ্যও তখন তাকে দেখতে পাচ্ছিল। সে তখন তার কাছে জিজ্ঞেস করে যে কোথায় গুন্ডা, সে তো কাউকে দেখতে পারছে না। তখন মালিনী বলতে থাকে যে সে আসলে ইচ্ছে করেই মিথ্যা কথা বলে তাকে দিয়ে দরজা খুলিয়েছে। সে হলো একজন সাংবাদিক। আর অরণ্য এভাবে হোটেলের মধ্যে গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা কেন করছিল? এইসব কথা শুনে অরণ্য তো এবার মেয়েটির উপর অনেক বেশি রেগে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ তার এমনিতেই যন্ত্রণার শেষ নেই। তার উপর আরো যন্ত্রণা সে চায় না। তাছাড়া মালিনীর দিকে ঠিক করে তাকালে সে বলতে থাকে যে তাকে তার চেনা চেনা লাগছে। আমরা তো আগে থেকেই জানি যে মালিনী একসময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিল, তাই অরণ্য হয়তো তাকে চিনে ফেলেছিল। আর এটা মালিনীও বুঝতে পারে। তাই সে চোখ দিয়ে জাদুর মতো কিছু করে অরণ্যকে সেখানেই ঘুম পাড়িয়ে দেয়। তার তো আর কোনো হুঁশই ছিল না। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। যখন অরণ্যর ঘুম ভাঙে তখন সে দেখে সেখানে কেউ নেই। সে খুবই অবাক হয়ে যায়। যাক, এরপর আমাদেরকে সেই ভূতের দলকে দেখানো হয়। তারা আবারও একত্রিত হয়। কামাল একটা মানচিত্র খুঁজে পেয়েছিল, সেটা সে লাভ রঞ্জনের হাতে তুলে দেয়। রঞ্জন তখন বুঝতে পারে যেহেতু এই হোটেলের ম্যাপ এই হোটেলের মালিক বিক্রমের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই হয়তো এই হোটেলেরই কোথাও কবরস্থানের সকল নথিপত্র লুকিয়ে আছে। তাই তারা এক এক সময় এক এক রুমে যাচ্ছিল আর সেখানে কোনো নথিপত্র আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করছিল। প্রথমে রঞ্জন স্মৃতিকণাকে দায়িত্ব দেয়। সে তাকে একটা রুমে যেতে বলে আর সেখানের থেকে নথিপত্র খুঁজে বের করতে বলে। স্মৃতিকণাও তার কথা মতো একটা রুমে ঢুকে পড়ে, কিন্তু সেখানে এক দম্পতি মাসাজ নিচ্ছিল। স্মৃতিকণা তাদের প্রাইভেট সময়ে প্রচন্ড বিশৃঙ্খলা সৃষ্টি করে। সে সেখানে গিয়ে প্রতিবারের মতোই ভুলে গিয়েছিল যে তাকে এখানে কেন পাঠানো হয়েছে। ওই যে তার যে ভুলে যাওয়ার রোগ। তাই সে সেখানে থাকা জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। আর এমনটা করতে গিয়েই শেষে হেয়ার রিমুভারের সাথে বডি অয়েল এক্সচেঞ্জ করে ফেলে সে, যার জন্য যখন ওই দম্পতির মধ্যে হাজবেন্ডের গায়ে ওই বডি অয়েল লাগানো হয় তখনই সেখানে হেয়ার রিমুভার থাকার কারণে তার বডির হেয়ার উঠে যায়। আর তার বডির হেয়ার তার ওয়াইফের অনেক বেশি পছন্দ ছিল। এটা নিয়েই তখন তাদের মধ্যে ঝামেলা হতে থাকে। এত ঝামেলা দেখে স্মৃতিকণা তখন তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আবার আমরা দেখতে পাই বাইরেই সেই দম্পতির বাচ্চা ছেলেটা বসেছিল ভূতেদের মধ্যে। যে বাচ্চা বিদেশি মেয়েটা ছিল সেও তখন তার কাছে গিয়ে দুষ্টুমি করতে থাকে, তাকেও কিছুটা ভয় দেখানোর চেষ্টা করতে থাকে। তো এসব ঘটনাই ঘটতে থাকে। অন্যদিকে তখন জানা যায় যে এই হোটেলের মালিক বিক্রম সিনহা আসলে একজন খুনি আর অত্যন্ত ভয়ঙ্কর একজন মানুষ। প্রায় সময়ই দেখা যেত তার বিরুদ্ধে যেই যেত তাকেই সে মেরে মাটিতে পুঁতে রাখত। কোনো দয়া ছিল না তার মধ্যে। তো এমনই কিছু কাজ সে আজ খুবই ক্যাজুয়ালি করছিল। তখনই তার একজন লোক তার কাছে আসে। বিক্রম তার মাধ্যমে হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানেই সে তখন নন্দিনীকে দেখতে পায়। তাকে দেখে সে একটু অবাক হয়। সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর তাকে নির্দেশ দেয় যে সে যেন নন্দিনীর উপর কড়া নজর রাখে। আমাদেরকে তখন নন্দিনীকে দেখানো হয়। সে সেই হোটেলে তার একজন ফ্রেন্ড রাগিনীর সাথে আসে, সেখানের খোঁজ খবর নিতে থাকে। তাছাড়া নয়ন যে ভূতের দাবি করছিল সেটা নিয়ে নন্দিনী অনেক বেশি তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে প্রমাণ করেই ছাড়বে যে ভূত বলতে আসলে এই হোটেলে কিছুই নেই, সব মানুষের বানোয়াট গল্প আর কিছু না। এই নিয়ে সে তার বান্ধবী রাগিনীর সাথে হোটেল রুমে বসে কথা বলতে থাকে। তখনই তার কাছে নয়নের কল আসে। নয়ন ফোন করে তার কাছে তার লোকেশনটা জানতে চায়। নন্দিনী জানায় যে সে ভানুপ্রিয়া হোটেলে আছে। নয়ন তো তখন এই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তার নন্দিনীর জন্য চিন্তা হতে থাকে, কিন্তু নন্দিনী তো তার কোনো কথাই শোনে না আর হুট করেই ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর রাগিনী যখন বাথরুমে গোসল করার জন্য যায় তখনই শুরু হয় আসল আতঙ্ক। তারা তো সবকিছু খুব হালকা ভাবে নিচ্ছিল, কিন্তু রাগিনী এবার দেখতে পায়
সে যেই বাথটাবে গোসল করছে তার পানি হঠাৎ করেই রক্তের মতো লাল হয়ে গেছে। এটা দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায়, আর তখনই সেখানে একটা ভূতের আবির্ভাব হয়, আর সেই অদৃশ্য শক্তি রাগিনীকে পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। রাগিনী তখন কোনোভাবে নিজের জান বাঁচিয়ে পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে আসে, আর নন্দিনীকে সব জানাতে থাকে যে কিভাবে সে একটা ভূত দেখেছে, আর ওই ভূত তো তাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কিন্তু এত কিছু বলার পরেও নন্দিনী তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। সে রাগিনীকে বলতে থাকে যে হোটেল সম্পর্কে সে অনেক ভূতের কাহিনী শুনেছে, আর এর জন্যই সেই সবকিছু কল্পনা করেছে, এছাড়া আর কিছু না, ভূত বলতে কিছু নেই। এই বলে নন্দিনী তখন বাথরুমে যায়, আর সে গিয়ে দেখে সেখানে কোনো কিছুই নেই, সবকিছু একদম স্বাভাবিক। রাগিনীও তখন তার পেছন পেছন সেখানে আসে, কিন্তু দেখে হ্যাঁ আসলেই তো সবকিছু একদম স্বাভাবিক। সে তো কিছুই বুঝতে পারছিল না যে একটু আগেই তার সাথে কি হলো, সে কি দেখলো এসব। এদিকে নন্দিনী ভাবতে থাকে যে রাগিনী এইসব কিছু হ্যালোসিনেট করেছে। সে তখন রাগিনীকে নিয়ে বেশ রসিকতা শুরু করে যে সে এখানে এসেই ভয় পেয়ে গেল। হোটেলের অন্য ঘরে তখন আমরা সবগুলো ভূতকে দেখতে পাই। তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে, কারণ তাদের হাতে সময় আছে মাত্র 2 দিন। এর মধ্যে কোনো শক্ত প্রমাণ যদি তারা জোগাড় করতে না পারে, তাহলে তাদের ভিটেমাটি অর্থাৎ কবরস্থান রক্ষার মামলাটা তারা চিরতরে হেরে যাবে। হঠাৎই তারা কথা বলতে বলতে নন্দিনীকে দেখতে পায়, আর সিদ্ধান্ত নেয় যে তারা তাকে ধাক্কা দিয়েই মামলা থেকে সরিয়ে ফেলবে, যাতে মামলার মূল বাধা দূর হয়ে যায়। আর এই কাজের দায়িত্ব দেওয়া হয় স্মৃতিকণাকে। কিন্তু স্মৃতিকণার তো ভুলে যাওয়ার দোষ, তবে এবার সে কিছু ভোলে না। সে ঠিকই প্ল্যান মতো নন্দিনীকে যেই ধাক্কা দিতে যাবে, তখনই সে নন্দিনীর ফোনে নয়ন আর নন্দিনীর একটা ঘনিষ্ঠ ছবি দেখে ফেলে। ছবিটা দেখেই মনে হচ্ছিল যে তারা দুজন কাপল, আর নয়ন তো তাদের অনেক বেশি সাহায্য করছে। এর জন্য তারা কিছুতেই নয়নের প্রিয়তমাকে আঘাত করতে পারবে না, এটা একদমই ঠিক হবে না। তাই স্মৃতিকণা তাকে একদমই আঘাত করে না, বরং তার সাথে নয়নের সম্পর্ক আছে জেনে সে তো বেশ খুশিই হয়ে যায়। এদিকে এই সবকিছু চলতে থাকে, আর অন্যদিকে আমাদের দেখানো হয় তাদের সাথে থাকা ওই বিদেশি বাচ্চা ভূতটাকে। সে হোটেলের ভেতরে ওই দম্পতির ছেলের সাথে খেলাধুলা করছিল। ছেলেটা তো তাকে দেখতেও পারছিল, ছেলেটাও তো বেশ আনন্দে খেলা করতে থাকে। কিন্তু তখনই সেখানে চলে আসে তার মা। সে তো এসে দেখে তার ছেলেটা কোনো অদৃশ্য শক্তির সাথে একা একাই কথা বলছে আর খেলনা নিয়ে খেলছে। এটা দেখে তো তার মা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর দ্রুত সে তার ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায়। তার ছেলে তো কিছু বুঝতেও পারছিল না, কিন্তু এসব দেখে ওই বাচ্চা ভূত মেয়েটি অনেক কষ্ট পায়, কারণ সে তো কিছুই করেনি। সে তো শুধু বাচ্চাটার সাথে খেলা করছিল, আর তার সাথে খেলতে তার অনেক ভালোও লাগছিল। যাক, এরপর আমাদেরকে দেখানো হয় মালিনীকে। সে রাতের বেলা আবারও অরণ্যদেবের রুমে এসে হাজির হয়। অরণ্য তখন তাকে বলে তাদের মতো সাংবাদিকরা তো তাদের মতো প্যারালাল অভিনেতাদের দেখতেই পারে না। মালিনী তখন তাকে অতীতে হারিয়ে যাওয়া এক অভিনেত্রী পত্রমিতালির করুণ কাহিনী শোনাতে থাকে। সে তাকে বলতে থাকে যে কিভাবে আন্তর্জাতিক খ্যাতি পাওয়ার পরও দেশের মানুষের তুচ্ছ তাচ্ছিল্য এবং সাংবাদিকদের আজে বাজে লেখালেখির কারণে পত্রমিতালি আত্মহনন করতে বাধ্য হয়েছিল। আসলে এরকম অনেক আর্টিস্টদের সাথেই হয়ে থাকে বলুন। যারা অনেক বেশি ফেমাস হয় তাদের লাইফ নিয়েও মানুষের অনেক বেশি কিউরিওসিটি থাকে, আর এই ধরনের কিছু সাংবাদিকরা আছে যারা তাদের নিয়ে যা ইচ্ছা না তাই লিখতে থাকে। এতে করে অনেক আর্টিস্টরা ভেতর থেকে ভেঙে পড়ে, আর অবশেষে তারা নিজেদেরকে শেষ করে দিতে চায়। পত্রমিতালির সাথেও ঠিক এমনটাই হয়েছিল। এমনকি তার শোকে তার প্রেমিকও আত্মহননের পথ বেছে নিয়েছিল। মালিনী অরণ্যকে মনে করিয়ে দেয় যে একজন নায়কের সবচেয়ে বড় সম্পদ হলো তার শো অফ নয়, বরং তার সবচেয়ে বড় সম্পদ হলো তার আত্মবিশ্বাস, যা যে কোনো পরিস্থিতিতেই হারানো উচিত নয়। সবসময় নায়ককে তার আত্মবিশ্বাস ধরে রাখা উচিত, তাহলে কেউ তাকে ভাঙতে পারবে না। যাক, এরপরে আমাদেরকে পরবর্তী দিন ভোরবেলায় লাভরঞ্জনকে দেখানো হয়। সে তার বিচিত্র নামের পেছনের করুণ ইতিহাস কামাল এবং অন্যান্য ভূতেদেরকে জানাতে থাকে। সে জানায় সে একসময় একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো, তাকে মনে প্রাণে সব সময় চাইতো, কিন্তু এরকম পাগলের মতো ভালোবাসার পরেও সেই মেয়েটা অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেয়। এই কষ্ট রঞ্জন একদমই সহ্য করতে পারছিল না। এই ছ্যাঁকা খাওয়ার মাধ্যমেই তার নাম হয়েছিল লাভরঞ্জন। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে হোটেলে রিলেটিভ নিয়ে থাকতে আসা সেই পারুলার চম্পাকে দেখানো হয়। তাদের দুজনকে দেখে বোঝাই যাচ্ছিল
যে তারা দুজন একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে, আর এতক্ষণ তারা একসাথে ডাক্তার ডাক্তার খেলছিল। এরকম অবস্থায় তাদের রুমে লাভ রঞ্জন প্রবেশ করে, আর সেখানে যেই সে তার আসল তাণ্ডব শুরু করে দেয়। সে পারুলকে বেশ কড়া শিক্ষা দিতে থাকে, চম্পার হাত দিয়েই তাকে আঘাত করতে থাকে। পারুল তো এগুলো দেখে অনেক অবাক হয়ে যায় আর অনেক ভয়ও পেয়ে যায়। তো এসব থেকে বোঝাই যায় যে হোটেলের পরিস্থিতি একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। সবাই কোনো না কোনোভাবে ভূতেদের জন্য ভয় পাচ্ছিল, আর এই পরিস্থিতি শান্ত করার জন্য হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ বিক্রম এক বিশাল পার্টির আয়োজন করে। সেখানে নয়ন উপস্থিত হয়, কারণ সে জানতে পেরেছিল নন্দিনী এই হোটেলে এসেছে আর সে তাকে কিছুতেই একা ছাড়তে পারে না। তো এই পার্টিতে এসেই তখন নয়ন একটা গান গায়, আর সে নন্দিনীকে রীতিমতো মুগ্ধ করে ফেলে। এরপর তো সবাই মিলে আনন্দে নাচতে থাকে। নাচের শেষের দিকে ভূতেরা তো আবারও ভয় দেখানোর চেষ্টা করে, তবে সেই সময় মাতাল অবস্থায় নন্দিনী নয়নকে চ্যালেঞ্জ করে বলতে থাকে যে ভূত বলতে কিছু নেই, এসব শুধু তোমার সাজানো নাটক। আর ঠিক তখনই ভূত ঠাকুমা তার হাজবেন্ডকে অন্য একটা নারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো তার হাজবেন্ডকে এখনো অনেক ভালোবাসতো আর প্রতিনিয়ত তাকে মিস করত। কিন্তু সে যখন দেখতে পায় যে তার মারা যাওয়ার পরে তার হাজবেন্ড অন্য একজনকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, এটা দেখে সে অনেক কষ্ট পায়, তার অনেক খারাপ লাগে, বেচারির মনটাই ভেঙে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে সোজা পরবর্তী দিন সকালের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই পুরো হোটেলে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। ভূত দেখার আতঙ্কে গেস্টরা স্টাফদের সাথে মারামারি পর্যন্ত শুরু করে দেয়। তারা তো কোনোভাবে এখানে থাকতে চায় না। নয়ন তখন ঘুম থেকে উঠলে বাইরে এরকম আওয়াজ শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি বেরিয়ে আসে কি হলো সেটা দেখার জন্য। সে তো এসেই দেখে পরিস্থিতি বেগতিক, তাই এই সবকিছু সামলানোর জন্য সে টেবিলে উঠে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে তারা মানুষও এমন হট্টগোল কেন করছে, সমস্যা কি। সে অনেক হরর মুভি দেখেছে যেখানে কিনা ভূতেরাও নিজেদের মধ্যে এমন মারামারি ঝগড়াঝাটি করে না, আর সেখানে তারা এসব তাণ্ডব চালাচ্ছে। নন্দিনী তখন তাকে একটু খোঁচা মেরে বলে, কেন স্ট্রিট 2-তে তো ভূতেরা মারামারি করে। নয়ন তখন সেদিকে পাত্তা না দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে যেখানে সত্যিই ভূত আছে। সবাই তো তখন সেখান থেকে চলে যেতে চায়, তবে নয়ন তখন তাদেরকে আটকানোর চেষ্টা করে, কারণ প্রমাণের জন্য তাদের সবারই সাক্ষীর খুব দরকার, না হলে তো সে এটা প্রমাণ করতে পারবে না যে এখানে ভূত আছে। নন্দিনী তখন নয়নের দিকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে নয়নকে বলতে থাকে যে এতই যদি এখানে ভূত থাকে তবে সে যেন তাদেরকে এখনই ডাকে, সে দেখতে চায়। নয়ন তখন অসহায় হয়ে বলতে থাকে যে ভূতেরা কি তাকে তাদের নাম্বার দিয়ে গেছে নাকি, যে চাইলেই সে তাদেরকে ফোন দিয়ে ডেকে নিবে। নন্দিনী তখন অনেক বেশি রেগে যায়। সে নয়নকে আলটিমেটাম দিয়ে দেয় যে নয়ন যদি এই ভূত নিয়েই থাকে তবে তাদের দেখা আর কেবল আদালতেই হবে, এর বাইরে আর কোথাও হওয়া সম্ভব না। অর্থাৎ সে এক প্রকার ইনডিরেক্টলি তাকে বলেই দেয় যেরকম করলে তাদের সম্পর্কটা আর টিকবে না। নয়ন তখন এসব শুনে ভীষণ কষ্ট পায় আর বলে এভাবে তাদের সম্পর্কটা ভেঙে যাবে, শুধুমাত্র এইটুকু কারণের জন্য সে সম্পর্ক ভেঙে দিবে। ওদিকে আমাদেরকে মালিনী আর অরণ্যকে দেখানো হয়। মালিনী অরণ্যর সামনে 1965 সালের এক নায়িকা স্মৃতি নিয়ে নাচতে থাকে। নাচতে নাচতে সে যখন অরণ্যর সাথে ধাক্কা খায় তখনই অরণ্য যেন এক অদ্ভুত শিহরণ অনুভব করে। দুজনের মধ্যেই তখন শুরু হয়ে যায় এক মায়াবী নাচ গান। একে অপরের সাথে তারা বেশ ভালো সময় কাটাতে থাকে। অরণ্যর তো বেশ ভালো লাগে, কিন্তু মালিনী যে ভূত এই কথা যখন অরণ্য জানতে পারবে তখন যে কি হবে, যাক সেসব তো আমরা সামনেই ধীরে ধীরে জানতে পারবো। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও সেই ছোট বাচ্চা ভূতকে দেখানো হয়। সে সেই দম্পতির ছেলেটার সাথে আবারও খেলাধুলা করছিল, কিন্তু এক পর্যায়ে কাগজের প্লেনের বিমানের শব্দ শুনে বাচ্চা ভূতটা ভয় পেয়ে যায়। তাকে এভাবে ভয় পেতে দেখে ছেলেটা প্লেনটাকে ফেলে দেয় আর তাকে শান্ত করার জন্য তার হাত ধরে খেলতে শুরু করে। এরপরই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে, যখন ভূত ঠাকুমা তার হাজবেন্ডের নতুন বউকে শায়েস্তা করতে শুরু করে। ঠাকুমার ভয়ে নতুন বউ সব সত্যি কবুল করে ফেলে। সে জানায় যে সেই আসলে বিষ খাইয়ে ঠাকুমাকে মেরে ফেলেছিল আর এখন তার স্বামীকেও সে মেরে ফেলার পরিকল্পনা করছে। এই কথা শুনে বৃদ্ধ স্বামী অনেক বেশি অবাক হয়ে যায়। সে তো রেগে মেগে সেই ঘর থেকেই বেরিয়ে যায়। আবারও আমাদেরকে নয়নকে দেখানো হয়। তাকে তো নন্দিনীর সামনে আবারও প্রমাণ করতে হবে
যে এখানে ভূত আছে। এই জন্য সে হোটেলের সবাইকে নিয়ে ইউটিউব দেখে ভূত ডাকার রিচুয়াল বা সাধনা শুরু করে। হোটেলের মালিক বিক্রম সিসিটিভিতে এই সব কিছু দেখতে থাকে। এগুলো দেখে সে তার ম্যানেজারকে কল করে আর বলে যে সে যেন এই নয়নের কার্যকলাপের উপর কড়া নজর রাখে। কিছুতেই যেন হোটেলে ভূত আছে এই জিনিসটা প্রমাণ করতে না পারে নয়ন। দৃশ্য পরিবর্তন হয়। আমরা আবারও অরণ্য আর মালিনীকে দেখতে পাই। তারা একসাথেই বসেছিল। তখন অরণ্য মালিনীকে এক কঠিন প্রশ্ন করে বসে। সে মালিনীকে জিজ্ঞেস করে সে নিজেকে সাংবাদিক দাবি করলেও নিউজ মিডিয়ায় তো তার কোনো নাম বা লেখা অরণ্য খুঁজে পায়নি। এবার কি তবে মালিনীর রহস্য ফাঁস হয়ে যাবে? অরণ্য কি জানতে পারবে তার আসল পরিচয়? অরণ্য মালিনীকে সরাসরি এই প্রশ্ন করে বসে। সে বলতে থাকে যে তার চেহারা তো মৃত নায়িকা পত্রমিতালির সাথে হুবহু মিলে যায়। মালিনী আসলে কে? তখন মালিনী বুঝতে পারে যে তার আর লুকানোর মতো কোনো উপায় নেই। তাই সে তখনই জাদু করে তার আসল রূপ ধারণ করে। অরণ্য তখন এটা দেখে অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে মালিনী এতক্ষণ নিজের গল্পটাই তাকে শুনিয়েছিল, অর্থাৎ সে পত্রমিতালি। কিন্তু আমরা যেহেতু তাকে মালিনী বলে চিনি, তাই আমরা মালিনী বলেই ডাকবো তাকে। তো এরপরই মালিনী অরণ্যর সামনে থেকে ভ্যানিশ হয়ে যায় আর সরাসরি চলে আসে নয়নের কাছে। তার মতোই সেখানে একের পর এক ভূত হাজির হতে থাকে। এটা দেখে ওই দম্পতি ভীষণ ভয় পেয়ে যায়। আর শেষমেশ ভূতের অস্তিত্ব যে এখানে আছে এই জিনিসটা তারাও স্বীকার করে নেয়। কিন্তু নন্দিনী তখনও জেদ ধরে বসে থাকে যে সে কিছুতেই ভূত আছে মানতে চায় না। সেখানে থাকা ছোট্ট বাচ্চা ভূতটা তখন খুব হাসছিল। তাই তাকে দেখে তার হাসার কারণ তাকে জিজ্ঞেস করা হয়। তখন ভূত কামাল জানায় এক হৃদয় বিদারক গল্প। মেয়েটা গাজায় এক বিমান হামলায় মারা গিয়েছিল। মারা যাওয়ার পর সে তার মা বাবাকে খুঁজেই পাচ্ছিল না। এর জন্য তার মন অনেক বেশি খারাপ ছিল। কিন্তু আজ গাজায় আবারও হামলা হওয়ায় তার মা বাবাও মারা গিয়েছে। তাই এখন থেকে সে তার মা বাবাকে দেখতে পাবে, কারণ তারাও তো মরে যাওয়ার পরে ভূত হয়ে গেছে। এর জন্যই বাচ্চা মেয়েটা আজকে অনেক বেশি খুশি। যুদ্ধের এমন নিষ্ঠুর বাস্তবতার কথা শুনে নয়ন সহ সেখানে থাকা সবাই একদম স্তব্ধ হয়ে যায়। এদিকে আমরা দেখি যে লাভরঞ্জন আর ভূত ঠাকুমাকে কোথাও দেখা যাচ্ছে না। লাভরঞ্জন তখন পারুল আর চম্পার রুমে গিয়ে চোর পুলিশ খেলায় একদম মাতোয়ারা হয়েছিল। সেখানে চম্পা আর পারুলের মধ্যে গন্ডগোল পাকাতে গিয়ে সে হঠাৎ আবিষ্কার করে একটা লুকানো বা হিডেন ক্যামেরা, অর্থাৎ কেউ একজন এই রুমে একটা ক্যামেরা ফিট করে রেখেছিল। অন্যদিকে আমাদেরকে ভূত ঠাকুমাকে দেখানো হয় সে তার এই নতুন চিটার সতীনের উপর চড়াও হয়ে যায়। তাই তাকে নিজের আসল রূপ দেখিয়ে হাড় হিম করা ভয় দেখাতে থাকে। এরই মধ্যে ভূত কামাল নয়নকে এক স্বস্তির খবর দেয়। সে জানায় তাদের ভূত মহলে কোথাও নয়নের ঠাকুমাকে খুঁজে পাওয়া যায়নি। তার মানে তিনি এখনো মারা যাননি। ঠিক তখনই নেপাল পুলিশ নয়নের কাছে ফোন করে আর তাকে জানায় যে তার ঠাকুমা জীবিত আছেন। পাহাড়ি রাস্তায় তাকে উদ্ধার করা হয়েছিল আর এরপরই তাকে সেখানকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাময়িকভাবে তিনি স্মৃতি হারিয়ে ফেললেও এখন তার সবকিছু মনে পড়ে গেছে। নয়ন তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে তো তার দাদির সাথে কথা বলতে চায়। তার গলার আওয়াজ শুনে নয়ন নিশ্চিত হয় যে হ্যাঁ, তার দাদি সুস্থ আছে। কিন্তু খুশির মাঝেই নেমে আসে দুশ্চিন্তার কালো মেঘ। হঠাৎ দেখা যায় নন্দিনীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো হোটেলে খুঁজেও তাকে কোথাও পাওয়া যায় না। আমাদেরকে তখন দেখানো হয় নন্দিনী আসলে ফোনের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে হোটেলের পাশের এক জঙ্গলে চলে গিয়েছিল। আর সেখানেই এক সমাধির সাথে ধাক্কা খেয়ে নন্দিনী পড়ে যায়। আর তখনই সে তার সামনে কবরস্থানের একটা স্তম্ভ দেখতে পায়, যেটা দেখেই সে বুঝতে পারে যে এখানে আসলে একটা কবরস্থান ছিল। আর তখনই নন্দিনী বুঝতে পারে যে নয়ন এতদিন ঠিকই বলেছে, তার কথা যে একেবারেই মিথ্যা ছিল না। এটা নন্দিনী এখন খুব ভালো করে বুঝতে পারে। কিন্তু সে কিছু করার আগেই হোটেলের বিক্রমের অ্যাসিস্ট্যান্ট তাকে পেছন থেকে ধরে বন্দি করে ফেলে। এদিকে আমাদেরকে দেখানো হয় নয়নরা যখন পাগলের মতো নন্দিনীকে খুঁজছে, তখনই লাভরঞ্জন হিডেন ক্যামেরার খবর তাদের কাছে নিয়ে আসে। ভূতেরা মিলে তখন বিক্রমের অ্যাসিস্ট্যান্টকে পাকড়াও করে আর ক্যাকটাস গাছের উপর ঝুলিয়ে টর্চার শুরু করে। অসহ্য যন্ত্রণায় অ্যাসিস্ট্যান্ট স্বীকার করে নেয় যে নন্দিনীকে হোটেল মালিক বিক্রম সিনহার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট আরও জানায় যে হোটেলের প্রতিটা কোনায় কোনায় হিডেন ক্যামেরা রয়েছে, যা দিয়ে বিক্রম সবকিছুর উপর নজরদারি করে। হোটেলের কেউ যখন তার বিরুদ্ধে যায় তখনই সে তাকে তুলে নিয়ে যায় বা তাদের গোপন ভিডিও দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে।
যেহেতু নন্দিনী কবরস্থান দেখে ফেলেছে তাই তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট আরো ভয় দেখায় যে বিক্রমের বাড়িতে এখন তান্ত্রিক যজ্ঞ চলছে, তাই ভূতেরা সেখানে ঢুকতে পারবে না। এদিকে কবরস্থানের কথা শুনে নয়ন আর ভূতেরা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এখন আদালতে একটা অকাট্য প্রমাণ দিতে পারবে। কিন্তু সবার আগে নন্দিনীকে তাদের বাঁচাতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা তখন দেখি বিক্রমের বাড়ির ভয়ঙ্কর রূপ। বিক্রম আসলে একজন নরপিশাচ। সে সুন্দরী মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের ভক্ষণ করে আর নিজের শক্তি বাড়ায়। আর এখন সে নন্দিনীকে মারার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ভূতেরা এবং নয়ন মিলে ম্যানেজারকে আচ্ছা মতো ধোলাই দেয়, আর এরপর নন্দিনীকে উদ্ধারের ছক খুঁজতে থাকে। তারা কি করবে সেটা ঠিক বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় সেখানে হাজির হয় নায়ক অরণ্য। এখন এই নয়ন অরণ্য আর একদল ভূত মিলে কি পারবে বিক্রমের হাত থেকে নন্দিনীকে উদ্ধার করতে? আর আদালত কি পাবে সেই গোপন ম্যাপের হদিস? এই সবকিছু আমরা একটু পরেই জানতে পারবো। তো নিজেদের দলে অরণ্যকে পেয়ে সবাই তো নতুন প্রাণ ফিরে পায়। অরণ্য তাদেরকে ঘোষণা দেয় যে সেও এই অভিযানে তাদের সাথে আছে। এরপর সবাই মিলে হানা দেয় বিক্রম সিনহার বাড়িতে। প্রথমেই গেট ভেঙে ভেতরে ঢোকে অরণ্য আর নয়ন। শুরু হয় সেখানে থাকা গার্ডদের সাথে তাদের তুলকালাম লড়াই। অন্যদিকে সেই দম্পতি চেষ্টা করে তান্ত্রিকদের যজ্ঞ বন্ধ করে দিতে, কারণ যজ্ঞ চলতে থাকলে ভূতেরা আরো দুর্বল হয়ে পড়বে। এদিকে দেখা যায় অরণ্য আর নয়ন গার্ডদের সাথে লড়াই করতে থাকে। অরণ্যকে তখন সাহায্য করতে এগিয়ে আসে মালিনী। অ্যাকশনের মাঝেই তাদের মধ্যে এক টুকরো রোম্যান্সও ফুটে ওঠে। শেষ পর্যন্ত তারা সবাই মিলে তান্ত্রিকদের যজ্ঞ বন্ধ করতে সক্ষম হয়। ভূতেরাও তখন শক্তি ফিরে পায়। নয়ন মরিয়া হয় তখন বিক্রমের বাড়ির মধ্যে গিয়ে নন্দিনীকে খুঁজতে থাকে। একটা তালাবদ্ধ রুম দেখে ভূতেরা অনায়াসেই দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু নয়ন তো ঢুকতে গিয়ে শুধু আঘাতই পায়। ভেতরে একটা আলমারিতে তন্ত্রমন্ত্র করা একটা সুতো দিয়ে কিছু একটা বাধা ছিল। লাভরঞ্জন আর কামাল অনেক চেষ্টা করেও সেই সুতোর শক্তির কারণে আলমারি খুলতে পারে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভূত স্মৃতিকণা যখন হাত দেয় সে কোনো শক পায় না। অনায়াসেই সে তখন সেই সুতো খুলে ফেলে আর ম্যাপটি বের করে আনে। এটা খুবই ভাববার বিষয় যে যেই কাজ অন্য ভূতেরা পারল না সেটা স্মৃতিকণা কিভাবে করলো। সেই রহস্য একটু পরেই ফাঁস হবে। অন্যদিকে নয়নরা সারা বাড়ি খুঁজেও নন্দিনীকে পায় না। পাবেই বা কি করে? বিক্রম ততক্ষণে নন্দিনীকে নিজের কবজায় নিয়ে নিয়েছে। সে প্রথমে নন্দিনীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভোলানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় অরণ্য আর নয়ন। তারা বিক্রমকে মারতে গেলে অবাক কাণ্ড ঘটে। দেখা যায় নন্দিনী নিজেই বিক্রমের পক্ষ নিয়ে নয়নদেরকে বাধা দেয়। এমনকি সে বিক্রমকে উস্কে দেয় তাদেরকে মেরে ফেলার জন্য। বিক্রম হাতের কাছে কোনো অস্ত্র না পেয়ে নিজের গলায় থাকা তান্ত্রিকের দেওয়া ত্রিশূলটা খুলে দুজনকে মারতে থাকে, কিন্তু অরণ্য কৌশলে সেই ত্রিশূল তার হাত থেকে কেড়ে নেয়। আর ঠিক তখনই ঘটে সেই হাড় হিম করা ঘটনা। নন্দিনী হঠাৎ করে অদ্ভুত সব আচরণ করতে শুরু করে, ঠিক যেন এক ভয়ঙ্কর ডাইনি। নয়ন তখন চমকে ওঠে, তার গার্লফ্রেন্ড কি তবে ভূত হয়ে গেল? তখনই ক্যামেরায় দেখা যায় আসল নন্দিনী পাশের একটা বেঞ্চের নিচে হাত পা বাঁধা অবস্থায় আছে। তাহলে এই নন্দিনী কে? মুহূর্তেই ছদ্মবেশী নন্দিনীর আসল রূপ বেরিয়ে আসে। সে আর কেউ নয় বরং স্বয়ং স্মৃতিকণা। সে প্রতিশোধ নেওয়ার জন্যই নন্দিনীর রূপ ধরে বিক্রমের কাছে এসেছিল। সে তখন ছো মেরে ত্রিশূলটা নিয়ে সরাসরি বিক্রমের শরীরে ঢুকিয়ে দেয়। এরপরই বেরিয়ে আসে আসল সত্য। স্মৃতিকণা আসলে ছিল বিক্রম সিনহার স্ত্রী, যার আসল নাম ছিল ভানুপ্রিয়া। নিজের বিবাহ বার্ষিকীর দিনে এই নিষ্ঠুর বিক্রম তাকে খুন করেছিল। ভানুপ্রিয়া কান্না ভেজা কণ্ঠে জানায় তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই বিক্রম তাকে মেরে ফেলে আর তার নামে হোটেলের নামকরণ করে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। শুধু তাই নয়, নিজের স্ত্রীর লাশটা পর্যন্ত সেই বাড়ির বাগানে পুঁতে দিয়েছিল। যাক, ভানুপ্রিয়া তখন তার অলৌকিক শক্তি দিয়ে মাটি খুঁড়ে নিজের কঙ্কাল বের করে আনে। এটা দেখে সবাই আতঙ্কে শিউরে ওঠে। আর সেই আলমারির সুতো সে অনায়াসেই খুলতে পেরেছিল, কারণ সে নিজেই ছিল সেই বাড়ির মালকিন। অবশেষে ভানুপ্রিয়া সেই আসল ম্যাপটা নয়নের হাতে তুলে দেয়। পরের দিনে আদালতে প্রমাণ হিসেবে সেই ম্যাপ পেশ করা হয়। শেষ পর্যন্ত সত্যের জয় হয় আর ভানুপ্রিয়া হোটেল বন্ধ করে সেই পবিত্র কবরস্থান সংরক্ষণের নির্দেশ দেয় বিচারক। এভাবেই একদল ভূতের সাহায্যে নয়ন তার ঠাকুমাকেও ফিরে পায় আর এক নিষ্ঠুর অপরাধীর পতন ঘটে। আদালতের কার্যক্রম শেষে দেখা যায় নন্দিনী এই কেস থেকে নিজেকে সরিয়ে নেয়। এরপর সাক্ষ্য প্রমাণ আর ম্যাপের ভিত্তিতে বিচারক তার চূড়ান্ত রায় ঘোষণা করে। অবিলম্বে ভানুপ্রিয়া হোটেলটা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেই সাথে আদালত জানায় হোটেল মালিক বিক্রম সিনহা এক রহস্যময় কারণে কোমায় চলে গেছে এবং বর্তমানে একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে হাসপাতালে থাকলেও কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত জারি থাকবে। তো এই মামলা জিতে গেলে ভূতেদের আনন্দের কোনো সীমানাই থাকে না। আদালত চত্বরেই ভূত মালিনী দেখা করতে আসে অভিনেতা অরণ্যর সাথে। অরণ্য তখন হাসি মুখে তাকে বলে তাকে নিয়ে সে একটা সিনেমা বানাবে, যার নাম হবে দিলওয়ালে ভূত লে যায়েঙ্গে। এই চরিত্রে মালিনীই হবে সেরা।
তবে পরক্ষণেই অরণ্য মন খারাপ করে বলে, তবে তাকে অরণ্য খুঁজে পাবে কোথায়? মালিনী তখন রহস্যময় এক হাসি দিয়ে উত্তর দেয়, সে তো অরণ্যদেব, তার তো সব জানা থাকার কথা। অন্যদিকে দেখানো হয় ভূত লাভরঞ্জন শেষ পর্যন্ত চম্পাকে পটিয়ে ফেলে। ভূত ঠাকুমা আর তার স্বামী আবারও মান অভিমান ভুলে একত্রিত হয়। এরপর সেই ছোট্ট ভূত মেয়েটি আর সেই দম্পতির ছেলেকে দেখানো হয়। তাদের বন্ধুত্বও অটুট থাকে। সব ঝামেলা শেষে উকিল নন্দিনী নয়নকে জিজ্ঞেস করে যে নয়ন তো জিতে গেল, এখন তার সিদ্ধান্ত কি? নয়ন তখন সুযোগ বুঝে সিনেমার মতো করে হাঁটু গেড়ে নন্দিনীকে বিয়ের প্রস্তাব দেয়। আর মুহূর্তেই চারপাশের পরিবেশটা ভীষণ রোমান্টিক হয়ে ওঠে। তবে গল্পের টুইস্ট তখনও বাকি। নিজেকে বনমালী সাহা দাবি করে এক প্রতারক ভানুপ্রিয়া হোটেলে এসে হাজির। সে দম্ভ করে বলে এখানে ভূত থাকলেও তার কোনো সমস্যা নেই, সে ভূতকে ভালোবাসে, ভূতের সাথে সেই হোটেল আবার চালু করবে। তার এই কথাগুলো আড়াল থেকে শুনছিল সব ভূতেরা। ঠিক তখনই তাদের সামনে হাজির হয় আসল বনমালী সাহার আত্মা। সে সবাইকে জানায় যে নকল বনমালী চাইলেও হোটেলটা হাতিয়ে নিতে পারবে না, কারণ এই জায়গাটার মালিক আসলে বনমালী সাহা ছিলেনই না। জায়গাটার আসল মালিক হলেন নয়নের দাদি মঞ্জু। বনমালী আরো পরিষ্কার করে দেয় যে নয়ন আদালতে যে সাক্ষীর কথা বলেছিল সেই সাক্ষীটা আসলে বনমালী নিজেই ছিল, কিন্তু জায়গাটা তার না হওয়ায় সে সেদিন আদালতে হাজির হয়নি। বনমালী আরো জানায় ভণ্ড বনমালী যতই চেষ্টা করুক লাভ হবে না। এবার সব ভূতেরা মিলে তাকে উচিত শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। আর এভাবেই ভূত মানুষের এক অদ্ভুত লড়াই আর অমীমাংসিত রহস্যের মধ্যে দিয়েই শেষ হয় আজকের গল্পটি। যাক, এই তো ছিল আজকের গল্প। এই ভৌতিক হোটেলের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।